মানুষ পাই জ্যান্ত লাল কাঁকড়া আর আমি পেয়েছি মরা লাল কাঁকড়া। ভ্রমণ পিপাসু বাঙালিদের এই গরমে কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা হলে তারা বিভিন্ন জায়গাগুলির মধ্যে একটা জায়গায় সব থেকে বেশি যায়, সেটা হলো সমুদ্র সৈকত। তাই আজ চলে এলাম কলকাতা থেকে মাত্র 55 টাকা খরচ করলেই চলে আসতে পারবেন একটা ভার্জিন সমুদ্র সৈকত, নাম লালগঞ্জ সমুদ্র সৈকত। তো এখানে কিভাবে আসবে, কিভাবে থাকবে, কি খাবে, সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিওটা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল যাদব ব্লগস। তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে আছে আমি এই যে নামখানা স্টেশনে। তো নামখানা স্টেশনে এলাম, কোথায় যাব সেটা হয়তো বা তোমরা ইন্ডো দেখেই বুঝতে পেরেছো। ফাইনালি চলে এলাম কিন্তু নামখানা স্টেশনের বাইরে। আর স্টেশনের বাইরেটা কিন্তু ঠিক এমনই দেখতে। তো এখান থেকে তোমরা সামনে কিন্তু অনেক টোটো মোটো পেয়ে যাবে। তো আমরা বেসিক্যালি এখান থেকে টোটো মোটো উঠবো না, এর পরে একটা রাস্তা আছে, রাস্তার মেইন রোড, সেখান থেকে উঠবো। আর এখান থেকে সোজা যাব সেই রাস্তা মেইন রোড, এবং মেইন রোড থেকে আমরা যাব 12 মাইল লালগঞ্জ। তো এবং 12 মাইল থেকে পুরো যাব লালগঞ্জ। তো আমাদের অনেকটা খিদে লেগে গেছে, মানে সকাল সকাল বেরিয়েছি। তো তো যাবো এখন খাবো। স্টেশন থেকে বেরিয়ে কিন্তু তোমরা এই যে হোটেলটা, হিন্দু হোটেলটা দেখতে পারবে। আর এখান থেকে কিন্তু তোমরা খেয়ে নিতে পারো। ফাইনালি কিন্তু হোটেলে ঢুকে পড়লাম। আর এখান থেকে আমরা কি কি খাচ্ছি তোমাদের একটু দেখাই। এই যে এখানে তোমার সবজি ভাত নিয়েছি আমরা, ডাল, তারপরে একটা আলু দিয়ে সবজি, আর একটা ডালি কিন্তু এখানে 45 টাকা করে, ঠিক আছে। তো তোমরা কিন্তু এসে এখান থেকে খেয়ে নিতে পারো। গেলাম। আর যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এই রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে গেলেই তোমরা কিন্তু পেয়ে যাবে অটো, টোটো এবং বাস স্ট্যান্ড। আমরা ওখান থেকে টোটো নেব। আর তোমাদের আমি একটা কথা ভুল বলেছি, ওটা 12 মাইল না, ওটা 10 মাইল হবে। তো থেকে একটা টোটো নিয়ে চলে যাব একদম 10 মাইল, এবং সেখান থেকে যাব লালগঞ্জ। নামখানাতে তোমরা কিন্তু ডিরেক্ট রিজার্ভ করে কিন্তু যেতে পারো একটা গাড়িতে। তো সেই দাদার ব্যবহারটা কিন্তু খুবই ভালো। মৌসুমী আইল্যান্ড বা অন্যান্য সব জায়গায় কিন্তু যেতে পারবো। প্লাস কিন্তু তোমরা হোটেল বুকিং থেকে শুরু করে বিভিন্ন স্পট কিন্তু ঘুরতে পারবে, রিজার্ভ করে ঘুরতে পারবে, এবং কম প্রাইসে কিন্তু তোমাদের ঘোরাবে। তো এখানে এসে দাদার কাছে জানতে পারলাম, এই দাদা কিন্তু হোটেল থেকে শুরু করে মানে অটোতে, টোটোতে বিভিন্ন জায়গায় কিন্তু ঘোরায়, বিশেষ করে বিশেষ বিশেষ স্পটগুলো কিন্তু ঘোরায়। তারপরেও হোটেল ভাড়া থেকে শুরু করে যাবতীয় তথ্যও কিন্তু দেয়। তো দাদার নাম্বারটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে বা ভিডিওর উপরে। তোমরা কিন্তু সব কন্ট্যাক্ট করে কিন্তু দাদার কাছে কল করতে পারো, প্লাস ঘুরে আসতেও পারো, ঠিক আছে। তো দাদা ভালো, মানে বেস্ট বলা যায় যে বেস্ট সেবাটা দিতে পারবা, তাই না? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, এতে আমার কোনো মানে এক্সট্রা কোনো ফায়দা নেই, কারণ আমার টোটোতে আসবে, এটাই আমার জাস্ট ইনকাম। আচ্ছা আচ্ছা। এটা আমার নাম্বারে যোগাযোগ করে এলে মৌসুমী আইল্যান্ডও করতে পারে, কালিও যেতে পারে, পাতিমনিয়াও যেতে পারে, আর লালগঞ্জও যেতে পারে, যেখানে খুশি। এবার বকখালি গেলে 5-6টা স্পট ঘোরার আছে, ওগুলো ঘুরতে পারবে। লালগঞ্জ গেলে 2-3টে স্পট আছে, ওগুলো ঘুরতে পারবে। আর মৌসুমী আইল্যান্ড এলে উচ্চতির ঘাটের কাছে ওই খেয়া পারাপারে ওইখানে আমি রেখে দেবো, ওর ওপারে আমি যেতে পারবো। হোটেল বুক করে দেবো, কিন্তু যেতে পারবো না। তো বন্ধুরা, মেইন কথা হচ্ছে তোমরা যখন নামখানা স্টেশনে নামবে তখন থেকে মানে সেখান থেকে মেইন রোডে চলে আসলেই পুরো দায়িত্বটা দাদা নিয়ে নেবে, ঠিক আছে। কোথায় ঘোরাবে, কি খরচ, টোটালি কিন্তু বলে দেবে। খুবই কম খরচ, খুবই কম খরচ। হ্যাঁ। তো তোমরা কিন্তু দাদার সাথে যোগাযোগ করতে পারো। দাদার নাম কি? আমার নাম পাঁচু। পাঁচু। পাঁচু কি টাইটেল কি? দেবনাথ। পাঁচু দেবনাথ দাদার নাম। নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। তো তো বন্ধুরা, ফাইনালি চলে এলাম 10 মাইলে। আর 10 মাইলে এখানে আছে টোটো স্ট্যান্ডে। আর টোটো স্ট্যান্ড এখান থেকে কিন্তু রিজার্ভ করে ভাড়া কিন্তু প্রায় অনেকটাই বলছে, মানে সিঙ্গেল গেলে কিন্তু অনেকটাই। তো রিজার্ভ আমরা ঠিক করলাম 90 টাকা করে, মানে 100 টাকা করে বলছিল, বললো 10 টাকা করে কম দেওয়ার কথা। আমরা 80 টাকা করে বলেছি, তবে যাই কিনা সেটা আমরা দেখি। তো এখান থেকে কিন্তু বেশি একটা দূরে না, 5 কিলোমিটার মতো দূরে। তো দেখা যাক কী বলে। তো বন্ধুরা, তোমরা কিন্তু এমন ছোট ছোট অনেক পুকুর দেখতে পারবে,
তো বেসিক্যালি এইসব জায়গাতে জলের প্রবলেমটা বেশি হয়। এর আগের একটা ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে মিনি নিউ বকখালি বলে একটা জায়গা, ওখানেও কিন্তু সেম প্রবলেম। প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রত্যেকটা বাড়িতেই বলতে গেলে একটা করে কিন্তু পুকুর করা আছে, কেননা জলের প্রবলেমের কারণেই কিন্তু পুকুরগুলো করা। 10 মাইল থেকে লালগঞ্জ বিচ যাওয়ার দূরত্ব মাত্র 5 কিলোমিটার। আর এই 5 কিলোমিটারের মধ্যে তোমরা এমন কিছু দেখতে পারবে সেইগুলো হয়তোবা অনেক আগে অনেকে দেখেছে। এই আধুনিক যুগেও এখানে কিন্তু সেই আধুনিকতার ছোঁয়াটা বেশভাবে পড়েনি, সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। ছোট ছোট সরু রাস্তা দিয়ে যখন আমরা যাচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে কেমন পরিবেশেই তারা না বসবাস করে। ঠিকমতো জলও কিন্তু এখানে পাওয়া যায় না। এখানকার বেশিরভাগ মানুষই কিন্তু কৃষি এবং মৎস্য চাষের উপর বেচ করেই বেঁচে থাকে। গ্রামের প্রত্যেকটা ঘর মাটির তৈরি, তবুও শান্ত নির্বিচ্ছিন্ন এক পরিবেশ। চারিদিকে ধুধু প্রান্তর মাঠ, নিস্তব্ধতা চারিদিকে। তো বন্ধুরা, কেমন রাস্তা দিয়ে যাচ্ছি তোমরা হয়তো দেখতে পাচ্ছ। ইটের রাস্তা পুরো, মানে সত্যি যেতে কিন্তু গাড়িগুলোর প্রবলেম হয়, মানে কি বলবো। তবুও এই সরু পথ ধরেই কিন্তু যেতে হবে। আর এইদিকে যাওয়ার, লালগঞ্জে যাওয়ার কিন্তু একমাত্র এইটাই রাস্তা আছে, এইগুলোই, মানে যেই দিক দিয়ে যায় না কেন এই ইটের রাস্তা করেই কিন্তু যেতে হবে। কাকু কত করে নেবে আপনি, মানে 10 মাইল থেকে লালগঞ্জ পর্যন্ত? আমরা 100 টাকা নেই। 100 টাকা করে? রিজার্ভে 100 রিজার্ভে টাকা। 100 টাকা, হ্যাঁ তাই হ্যাঁ তো? হ্যাঁ রিজার্ভে কজন আসতে পারবে? রিজার্ভে আবার 5 জন অবধি, একজনে 100 টাকা আসবে, 5 জনও 100 টাকা 5 দিলে জনের হবে। 100 টাকা হ্যাঁ আসবে। হ্যাঁ অবশ্যই। ও ঠিক আচ্ছা, আছে। কেউ যদি মনে করে যে ফোন করে আসবে তাও তো আসতে পারবে, তাই না? হ্যাঁ ফোন করে আসতে তাহলে হবে। 9382 হ্যাঁ 72 হ্যাঁ 5581। ঠিক তো আছে। বন্ধুরা, লালগঞ্জ তোমরা যদি আসো, প্রথমে একটা প্রশ্ন জাগে, সেটা হচ্ছে তোমরা থাকবে কোথায়। কেউ এসে যদি রাত্রি যাপন করতে চাও তাহলে কিন্তু তোমরা এখানে এসে থাকতে পারো। এখানে কিন্তু দুটো রিসর্ট দেখছি, একেবারে মেইন যে লালগঞ্জের যে সমুদ্র সৈকতের সামনে দুটো রিসর্ট আছে। একটা আছে ও একদম সামনে, আর একটা আছে এখানে। তো চলো, একটা রিসর্ট কিন্তু খোলা আছে, ওই রিসর্টটায় আমরা ঢুকবো এবং ওখানে কি কি ব্যবস্থা আছে সেইগুলোই তোমাদের সবকিছু দেখাবো। কোন তো চলো। কিনেন থাকতে এখানে? এইখানে থাকতে গেলে লঞ্চ থেকে শুরু করে সকালে বেড পর্যন্ত থাকে, পার হেড 1500 টাকা, থাকা খাওয়া সবকিছু মিলে। পার হেড 1500 টাকা করে? হ্যাঁ একদিনে। ও খাওয়ার মধ্যে কি ইনক্লুড এমনি বলতে পারেন ডিটেইলস একটু? খাওয়ার মধ্যে আমাদের এমনি থাকে, পমপ্লেট থাকে বা পরিবর্তে গলদা চিংড়ি বা ভেটকি এরকম থাকে, আর সামুদ্রিক মাছ। সামুদ্রিক মাছ থাকে। আর যদি কেউ মনে করে একদিনে দিনের দিনে এসে একটু সেখানে স্টে করবে, ঘুরে চলে যাবে, একদম সেটা পাতে তাদের ব্যবস্থা করা হয়, তাদের ওই ডে প্যাকেজ করা হয়, 750 টাকা নেওয়া হয়। 750 টাকা? তো কতবার খাওয়াতে, মানে লাঞ্চটা দেওয়া হয়? লাঞ্চ আর সন্ধে এমনি স্ন্যাক্স। ঠিক আছে। তো চলো বন্ধুরা, একটু দেখে নিই টেন্টের ভিতর কি কি আছে। আমরা মানে এখানে টেন্ট যেহেতু স্টে করার জন্য আছে, সেই টেন্টটা দেখবো এখন কি কি আছে টেন্টের ভিতর, সেগুলো দেখবো। তো চলো। তো এখানে এটা বলি, এটা হচ্ছে একটা ফ্যামিলি টেন্ট। এখানে 4টে বেড আছে, আর বেডগুলো কিন্তু এক এক জনার একটা করেই আছে, ঠিক আছে, মানে 4 জন 4টে থাকতে পারবে। আর এখানে কিন্তু দুটো কুলার মেশিন আছে, যেগুলোতে কিন্তু ঘরগুলো ঠান্ডা করে গরমের দিনে আর কি, সেটা তোমরা জানো। আর এই যে এখানে আয়না চেরুন থেকে শুরু করে জল, ইলেকট্রিসিটি, সব ধরনের ফ্যাসিলিটিস কিন্তু এখানে আছে, প্লাস ফ্যান আছে, সব কিছু। তো মোটামুটি বলবো যে খাওয়া দাওয়া দিয়ে সব কিছু দিয়ে এই জায়গাটা বা এই টেন্টটা কিন্তু একটা পারফেক্ট জায়গা, যেহেতু প্যাকেজটা 1500-র ভিতরেই। আর এখানে কিন্তু চেক আউট হয় 10টার সময়, আর ইন হয় বললো কোনো টাইমে, কারণ সময় হতে পারে, কেউ হচ্ছে দূরে যেতে পারে, এই জন্য আসতে লেট হতে পারে, এই জন্য কিন্তু 10টা কি 11টার সময় এখানে ঢুকতে হয়। আর চেক আউটটাই কিন্তু হয় 10টার দিকে। চলো বন্ধুরা, এই রিসোর্টটা পুরো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। তো প্রথমে ঢুকতেই কিন্তু তোমাদের এই যে টেন্টটা তোমরা দেখতে পেলে, আর টেন্টের সাথে কিন্তু এখানে এই যে বসার যেগুলো খাওয়ার টেবিল আছে, এগুলো কিন্তু সুন্দরভাবে এখানে করা আছে। বাথরুমও কিন্তু আছে, কোনো প্রবলেম হয় না। আর বাথরুমটাও তোমাদের দেখাই, চলো। তো বাথরুম দেখো, এখানে কোমর দেওয়া আছে, আর এটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন বাথরুম, যেটা বলা যায় একদম পারফেক্ট বাথরুম। তো সব মিলিয়ে কিন্তু এই জায়গাটা বেস্ট। আচ্ছা কাকা, এখানে কেমন মানুষ হয়?
মানে শীতের সময় বেশি এই মানুষ হয়। সময় কোনো কোনো দিন 50, 60, 40 এই এর উপরে ট্রেনের উপরে আচ্ছা আচ্ছা। 40, 50, 60, 70। আর গরমের সময় একটু কম হয় তাই না? গরমের সময় লোক মানে গরমে তো থাকতে পারে না তার। অবশ্যই অবশ্যই। পুরো রিসর্টটা কিন্তু এমনই দেখতে, চারপাশে কিন্তু মাঠ এবং প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে কিন্তু এই রিসর্টটা খুব সুন্দর। আর এখানে কিন্তু বললাম যে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বাড়িতে কিন্তু একটা করে পুকুর রাখা হয়েছে এখানে। আর এই পাশের, আচ্ছা কাকা, এই পাশের রিসর্টটা কি আপনার? না, এটা আলাদা। এটা আলাদা তাই না? আচ্ছা, আমি একটা জিনিস দেখলাম, প্রত্যেকটা বাড়িতেই একটা করে পুকুর রাখা হয়েছে, কারণটা কি? কারণটা হচ্ছে গ্রাম্য যে আমাদের প্রত্যেকের বাড়িতে একটা প্রত্যেকদিন নিত্য মানে লাগে মাছ, বাসন কোসন বা মাছ প্রত্যেকদিন যে আমরা কিনে খাই না, আমার প্রত্যেক বাড়িতে একটা পুকুর থাকে। কুটুম্ব এলেও বা নিজেরা প্রয়োজন মতো আমরা মাছটা ধরে নিতে পারি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কেনার চেয়ে আমরা নিজেটাই চাষ করে নিজের পুকুর থেকেই মাছটা তুলে নেওয়া হয়। আচ্ছা, এখানে যারা রিসোর্টে থাকবে মনে করলে মাছও ধরতে পারবে তাই না? মাছ অলরেডি ধরতে পারবে, হয়তো মাছ যে মাছটা নেবে সেই মাছে কষ্টটা দিতে হবে। আর আচ্ছা তা নাহলে বসে মাছটা ছেড়ে দিলে অসুবিধা নেই, আছে পয়সা নেওয়া হবে না। আচ্ছা, মানে তো বন্ধুরা মনে করো এখানে তোমরা এলে, এই রিসোর্টের এখানে যে পুকুরটা আছে মাছগুলো ধরলে, তোমরা যদি বলা হয় যে ওই মাছটা রান্না করে দিতে, সেটা দেওয়া হয় তাই না? তো রান্না করে দেবে, প্লাস ওই যে মাছটার যে কস্টটা, সেই কস্টটা কিন্তু এখান থেকে নিয়ে নেবে। তো তোমরা একেবারে বলা যায় যে এটা একদম গ্রামীণ পরিবেশের ভিতরে একদম সুন্দর একটা দারুণ রিসর্ট। আর এই জায়গার থেকে বিচ কিন্তু একদম বলা যায় 100 মিটারও দূরে না। তো দাদার নাম কি? অরুণ সামন্ত। আচ্ছা, তো দাদা এখানে যখন সবাই ঘুরতে টুরতে আছে, খুব তো এনজয় করে এখানে, হ্যাঁ তাই না? হ্যাঁ আর এখানে তো কোনো ভয়ের কোনো ব্যাপার না, নেই, ভয়ের কোনো এসে কারণ মানুষ থাকতে পারবে, হ্যাঁ, ঘুরতে সবকিছু, পারবে, হ্যাঁ, সবকিছু সবকিছু করতে করতে পারবে। তো হচ্ছে মানে আরেকটা জিনিস দেখলাম, এই গ্রামে যখন ঢুকলাম রাস্তাঘাটগুলো তো একটু মানে একটু অবস্থা খারাপ। হ্যাঁ তো হ্যাঁ এখানে সরকারি কোনো ইয়ে হয় না যে রাস্তাগুলো একটু ভালো করে করতে হবে রাস্তাঘাট হবে এরপরে, মানে ইলেকশনটার আছে, ইলেকশনটার পরে রাস্তাঘাট হবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আরেকটা জিনিস জানলাম, যখন আইলা ঝড়টা হয়েছিল খুব হ্যাঁ, ক্ষতি হয়েছিল তো প্রচুর এখানে। প্রচুর প্রচুর ক্ষতি আর হয়েছিল এমনি আমার। সাধারণ মানুষের চলাফেরা হ্যাঁ কিরকম হ্যাঁ, হয়েছিল? প্রচুর প্রচুর আর অসুবিধা তখন হয়েছিল। বন্যা টন্যা হলে তখন মানুষ কোথায় যায় এখান থেকে? তখন মানুষ ওই যে ওখানটা রিসোর্ট আছে, ওই ফ্লড। ফ্লাড হাউস আছে হ্যাঁ, ওখানটায়, ওই সবাই ফ্লাড চলে হাউসে, যায়। হ্যাঁ তাহলে তো এই বাড়ি টাড়ি বা এই জায়গা জমির খুব সমস্যা হয়ে যায়। প্রচুর সমস্যা। আর সরকারি কি দেখে যে সমস্যা হলে টাকা পয়সা দেয় কিছু? হ্যাঁ দেয়, তখন দেয়, কিছু কিছু দেয় হ্যাঁ। তাই না? ওই পাশেতে চলে এলে তোমরা কিন্তু এই পাশেও আর একটা রিসোর্ট দেখতে পারবে। আর এই রিসোর্টটাও কিন্তু অনেকটাই সুন্দর। আর এখানে কিন্তু মানে এই রিসোর্টটাই কিন্তু যেমন ওটা টেন্ট সিস্টেম ছিল, এটাই কিন্তু তেমন টেন্ট সিস্টেম নেই। এখানে কিন্তু টিন দিয়ে আর বাঁশের কিন্তু বেড়া দিয়ে কিন্তু সুন্দরভাবে ঘিরে রাখা হয়েছে। চারপাশ দিয়ে কিন্তু একটা ছোট্ট করে ব্যালকনিও করা হয়েছে, ওখানে কিন্তু টিনের একটা পুকুরের ব্যালকনিও করা হয়েছে। বেশ দারুণ কিন্তু দেখাচ্ছে এখান থেকে। রিসোর্ট থেকে সামনে বেরিয়ে আসতেই আমার চোখ কিন্তু খুবই মানে আশ্চর্য হয়ে গেল জিনিসগুলো দেখে। তোমরা দেখো, ওই দিক থেকে আমি এলাম আর এই পাশে কিন্তু সব ঝাউ বাগান, আর এই পাশে কিন্তু একটা ব্রিজ আছে, আর পুরোটা কিন্তু গাছে একদম ভরা। কি বলবো, একটা অন্যরকম ফিলিংস আসছে, যে সুন্দরবন ফিলিংস। তো প্রথমত আমি তোমাদের বলি, এই লালগঞ্জ কিন্তু আমার আসার কথা ছিল না, আমি একটা অন্য জায়গায় যাব ভেবেছিলাম। তো একটা প্রবলেমের কারণে আমার এই লালগঞ্জ আসতে হলো। তো বেশ ভালো লাগছে এখানে এসে, কারণ এই পরিবেশটা কিন্তু একটা অন্য লেভেলের। আর একটা কথা বলি, এই যেহেতু এখন প্রায় 12টার মতো বাজে, আর এখন কিন্তু প্রচণ্ড রোদ, এই রোদের ভিতরে কিন্তু ভিডিও করতে বাধ্য হচ্ছি, কেননা জায়গাটা এত সুন্দর, এই রোদটা কিন্তু কোনো কিছুই মনে হচ্ছে না। চারিপাশে কিন্তু এরকম বন, আর মাঝখান দিয়ে আমি হাঁটছি। তো হাঁটতে হাঁটতে এমন একটা জিনিস দেখলাম, সেটা তোমাদের না দেখালে অবশ্য জিনিসটা পূরণ হয় না। এইগুলো কি বা কি গাছ সেগুলো কিন্তু আমি জানি না, তোমরা জানলে কিন্তু অবশ্যই বলো। এখানে একটা ছোট্ট কুড়ে ঘর টাইপের আছে, আর এই পাশে কিন্তু খুব জাল আছে, আর পুরোটাই কিন্তু বিস্তৃত সাগর, ঠিক আছে, অনেকটাই কিন্তু সৌন্দর্যে ভরা। আর এই পাশে পুরোটাই ঝাউ বাগানটাও কিন্তু বেশ সুন্দর। আর ওই সাইডে কিন্তু প্রচুর গরু চড়ছে, মানে এখানে কিন্তু গরু ছেড়ে দেওয়া রাখা হয়, ঠিক আছে। যেই টুকটুকিতে করে আমরা এলাম, তিনি কিন্তু একটা কথা বলেছিল যে এখানে কোনো কিছু চুরি হয় না, কেউ চুরি করে না। এটা কিন্তু একটা খুবই সুন্দর বিষয়।
এখানকার মানুষ অনেকটা সহজ সরল টাইপের আর কি বলা যায়। তবে এই জায়গাটা এসে আমার সত্যিই মনটা একেবারে ভরে যাচ্ছে। পুরো বিচ, কত বড়ই না বিচ, প্রায় 2 থেকে 3 কিলোমিটারেরও বেশি বড় এই বিচটা, পুরো জনশূন্যহীন। আমি আর জয়দেবী মনে হয় এখানে এসছি। আর এখানে কিন্তু যে নৌকাগুলো রাখা, নৌকা না, এখানেগুলো যে শোলা টাইপের জিনিস দিয়ে কিন্তু এগুলো করা হয়েছে। আর এইগুলো কিন্তু করেই কিন্তু সবাই উপরে ভেসে ভেসে যায়। এই যে এই টাইপের জিনিসগুলো তোমাদের দেখাই, এই যে এখানে কিন্তু মানুষ থাকে, ঠিক আছে, এই যে কুড়েঘর টাইপের করেছে, এখানে কিন্তু মানুষ থাকে, জাল টালও কিন্তু রাখে, বেশ সুন্দর একটা জিনিস। বন্ধুরা, এইদিকে কিন্তু সাগরের উত্তাল ঢেউয়ের শব্দ, সেটা কিন্তু সত্যিই মন মাতানো এক শব্দ। বেশ সুন্দর একটা পরিবেশ, নিরবিচ্ছিন্ন একটা পরিবেশ। আমরা কিন্তু মনে হচ্ছে এখানে 2 জন আছি, পরবর্তীতে ওখানে 2-3 জন আসলো। বেশ সুন্দর একটা পরিবেশ। যে কুড়েঘর টাইপের তোমাদের যে জিনিসগুলো ওখানে দেখালাম না, সেই জিনিসগুলো কিন্তু জলের ভিতরে ভাসছে। আর ওটাতে করেই কিন্তু অনেক মানুষ যে জালের মাছ টাছ ধরে, এমন কিছু হয়। তো ওটা কিন্তু মাছ ধরার জাল টাইপের আর কি। দেখো ওখানে কিন্তু অনেক বড় বড় জাল রাখা হয়েছে, যখন জোয়ার বা ভাটা হয় তখন কিন্তু এই মাছগুলো, মানে এই জালের ভিতরে যে মাছগুলো থাকে সেগুলো কিন্তু ধরা পড়ে। তো বেশ বড় একটা বিচ। তোমরা কিন্তু সবাই জানো যে সাগরের কাছের পরিবেশগুলো কতটা সুন্দর হয়। আর এই জায়গাটা কিন্তু আমার বাড়ি থেকে প্রায় 180 কিলোমিটার দূরে, তারও একটু বেশি হবে সম্ভবত। তো খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে কিন্তু আমরা এই জায়গাটায় এলাম। তো প্রথমত কেমন একটা লাগছিল, তোমাদের একটা জিনিস দেখাই। দেখো এখানে কিন্তু বড় বড় তোমরা অনেক গর্ত দেখতে পারবে। আর এই গর্তগুলোর ভেতরে আছে কিন্তু কাঁকড়া। আর ওই কাঁকড়াগুলো নাকি বিকেলের টাইমেই দেখা যায় বেশিরভাগ। এখন তো প্রচণ্ড রোদ, এখন কিন্তু তারা অনেক গভীরে আছে, এখন বাইরে আসবে না। এতটা রোদ তোমাদের কি বলবো, যার জন্য কিন্তু এই ঝাউ গাছের নিচে এলাম। এত প্রচণ্ড রোদের কারণে কিন্তু ওখানে থাকা পসিবিলিটি হচ্ছে না, মানে পসিবল হচ্ছে না। এই জন্যই কিন্তু ঝাউ গাছের এখানে এলাম। আর ঝাউ গাছের বীজ আমি প্রথম দেখছি, তোমাদের দেখাই। এই যে ঝাউ গাছের এগুলো ফল মনে হয় সম্ভবত, বীজ না ফল, তো যাই হোক ফলগুলো কিন্তু অনেক বড়। আর এইগুলোই কিন্তু এখানে পড়বে, প্লাস এইগুলোই কিন্তু আবার নতুন নতুন গাছের সৃষ্টি হবে। বন্ধুরা, এত সুন্দর একটা সমুদ্র সৈকত থাকতে যদি এখানে স্নান না করে যাওয়া হয় তাহলে কেমন লাগে তোমরাই বলো। তো এই জন্য কিন্তু আমি রেডি হয়ে গেছি স্নান করব বলে। অলরেডি জামা টামা সব খোলা কমপ্লিট। আর ওই দিকে কিন্তু মাছ ধরছে। আর আমি এখানে যেহেতু প্রচণ্ড গরম, এখানে এইগুলো রেখেছিলাম, তো বলা যায় না এখানে কেউ আসতে পারে কিনা, এই জন্য ওই জায়গাটায় আমি এগুলো রেখে আসবো এবং আমি স্নান করতে নামবো। কি বলবো বন্ধুরা, প্রচণ্ড গরম কিন্তু এই বালি, খালি পায়ে কিন্তু এখন হাঁটছি। আর আমি যেহেতু বাড়ির থেকে এক্সট্রাভাবে কোনো প্যান্ট নিয়ে আসিনি, এজন্য গামছা পরে আমাকে নামতে হলো। অবভিয়াসলি এখানে আসার কোনো পরিকল্পনা ছিল না, তবে যেহেতু চলে এসেছি কি বলবো। আর এখানে কিন্তু বালি প্রচণ্ড গরম, আমার পা কিন্তু একেবারে শুলিয়ে টুলিয়ে যাচ্ছে, মানে পুড়ে যাচ্ছে আর কি বলা যায়। উফ, এ বাবা, বাবা বাবা বাবা, আর ঠান্ডা হলো। তো বন্ধুরা, এখানে আমার এই সব কিছু রাখবো। জয়দেব অলরেডি কিন্তু রেখে দিয়েছে এখানে, তো চলো এখানে রাখি। কি সুন্দর ঢেউ কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু দীঘার মতো অত বড় বড় ঢেউ নেই, ছোট ছোট ঢেউ, তবুও কিন্তু খুব সুন্দর লাগছে এগুলো দেখতে। দেখো তো বন্ধুরা, এই যে চলে এলাম, এখানে কিন্তু মাছ ধরছে জাল দিয়ে। দেখো এই যে প্লাস্টিকের বলগুলো দেওয়া আছে, এটা কিন্তু এই যে জোরে কিন্তু টানছে,
টেনে টেনে কিন্তু অনেকটা দূরে নিয়ে যাবে, তারপরে কিন্তু তুলবে। হ্যাঁ, তুললেই কিন্তু তখনই মাছ হবে। কাদা পায়ের নিচে পড়ছে। এটা কত পর্যন্ত নিয়ে যাবে এভাবে টানতে টানতে? হ্যাঁ, ওটা কি ওই যে সামনে ওটা ব্রিজ মতো কি? না, তাহলে ওটা কি? মানে ওখানে ভেঙে গেছিল। হ্যাঁ, বাদ দিয়েছে তাই তো। এভাবে মাছ হয়, কি মাছ হয় এভাবে? পাঁচশো মাছ, ট্যাংরা মাছ, তাই মানে ট্যাংরা, সাঁতরা ট্যাংরা, আচ্ছা, মানে ওই মাছ। মানে আমি বলি ওই কোটালে যেসব মাছ আসে তাই না, সেগুলোই হয় বেশি, তাই না? তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু এইভাবেই মাছ ধরছে, মানে কোটালের পরেই কিন্তু এইভাবে মাছ ধরে। এই শামুকগুলো কিন্তু এখানেই পাওয়া যায়, সমুদ্র সৈকতে বেশিরভাগ পাওয়া যায়। এখানে কিন্তু আরও একটা শামুক দেখছি, এই যে এখানেও এই যে বড় বড় শামুক, এগুলো কিন্তু দীঘাতে আবার এইগুলো দিয়ে কিন্তু বিভিন্ন রকমের জিনিস তৈরি করে কিন্তু বিক্রয় করে। এখানে আরও একটা দেখছি, তো এগুলো কিন্তু সবই মরা শামুক বলা যায়, সবই মরা শামুক। ওই একটু আগে তোমাদের দেখালাম না, ওই একটু আগে দেখালাম ওই দাদারা কিন্তু ওখানে মাছ ধরছে, আর এখানে কিন্তু সেই প্যাকেটগুলো রাখা আছে। দেখি এখানে তারা কি মাছ পেয়েছে। ওয়াও, এখানে কিন্তু সেই ছোট ছোট পুনো ট্যাংরা মাছ হোক, তারপরে তোমার হচ্ছে কাঁকড়াও কিন্তু পেয়েছে। অনেকগুলো মাছ এখানে কিন্তু দেখতে পাচ্ছি, বেশ অনেকগুলো মাছই কিন্তু পেয়েছে তারা। তো দেখো, তবে অনেকটা খাটনি করেই কিন্তু মাছ হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। একটু আগে তোমাদের মাছ দেখালাম, এবার দেখো জালিটা কিভাবে তুলছে আর কিভাবে মাছ পাচ্ছে সেটাই তোমরা দেখো। এখানে এসে কিন্তু এইগুলো দেখা যায় না সচরাচর, যদিও আমার সামনে এটা পড়ে গেছে, দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। ভিতরে ওখানে কিন্তু চিংড়ি মাছ ঝাপাচ্ছে অনেক, যখন এটা টানছে আর কি, চিংড়ি মাছ ঝাপাচ্ছে কিন্তু। তো দেখো খুব সুন্দরভাবে মানে ঢেউয়ের সাথে সাথে কিন্তু মাছ উঠছে, অনেক মাছ কিন্তু জালে বেঁধেও কিন্তু দেখা যাচ্ছে। এই দেখো কিভাবে তুলছে, দেখো একেবারে নিচ করে কিন্তু। দেখো দেখো বন্ধুরা, অনেক মাছ কিন্তু বেঁধে রয়েছে অলরেডি। দেখো কি মাছ বাদে বড় মাছ। এই দেখো জালে কিন্তু প্রচুর মাছ বের হয়েছে জালে। তাহলে পার্শে মাছ, তাই তো? এখানে কিন্তু কাঁকড়াও দেখতে পাচ্ছি, অনেকগুলো কাঁকড়াও কিন্তু বেঁধেছে। মাছ, কাঁকড়া। কি মাছ এগুলো? পার্শে মাছ। পার্শে মাছ। তো বন্ধুরা, এই মাছগুলো কিন্তু পার্শে মাছ। এই যে এইগুলো আমি একটু ভুল বললাম, পুনা মাছ না, পুনা মাছের মতনই অনেকটা দেখতে, কিন্তু এগুলোকে বলে পার্শা মাছ। তো দেখো এই যে ট্যাপা মাছ। তো বন্ধুরা, ট্যাপা মাছ পেয়েছে। এটা কি মাছ? এটা কি ভোলা মাছ? হ্যাঁ, তো বন্ধুরা দেখো এই যে মাছটা একটু। ভোলা মাছের বাচ্চা? না, কোনকুনি মাছ। তো বন্ধুরা, এটা হচ্ছে ট্যাপা মাছ। আর এই যে এটা হচ্ছে পার্শে মাছ, দেখো নড়ছে। আর এইগুলো মাছগুলো কিন্তু কাঁকড়া, একদম নড়ছে। দেখি দেখি মাছ। লাল কাঁকড়া না, তবে ট্যাপা মাছ এগুলো এটা? কাঁকড়া। হ্যাঁ, জলের মধ্যে দিলে ফুলে যায়। তো দেখো এইগুলো, এই যে কাঁকড়াই খুব কামড় দেয় কিন্তু, ঠিক আছে। এখানে একটা বড় কাঁকড়াও দেখতে পাচ্ছি। কি মাছ আমি জানি না, মনে হচ্ছে ট্যাপা মাছ। এই পালিয়ে গেল এই দেখো এই মাছ কিন্তু ফুলে যায়। ধরতে পারি, সমস্যা নেই। পালিয়ে গেল গিয়ে রয়েছে। আমি ধরতাম, পারি দাঁড়া ধরছে না। তো বন্ধুরা দেখো, এবার জয়দেব ধরবে কাঁকড়া। ক্যামেরাটা অন করবে একটু। না কাঁকড়া না, আমি পারি ধরতে। আমার দেখো অন্য কাঁকড়া, এই দেখো। এই জয়দেব ধরতে পারছে না। ধরবোই আমি এটা। হ্যাঁ, ওইভাবে ধরো না, কামড় দেবে কিন্তু। এটা হ্যাঁ, তুমি খুব ভালো পারো আমি জানি। হ্যাঁ, এবার হয়েছে। এই কাঁকড়াগুলো আমাদের দিকে যে কাঁকড়াগুলো আছে না, ওইগুলো পেছনে ধরলে পরে আর কামড়াতে পারে না, মানে নদীতে যে কাঁকড়াগুলো হয়। এই দেখো বন্ধুরা, কাঁকড়া ধরলাম। উমা, এগুলো আবার তাকাচ্ছে। কামড়ি দেবে। ধর কামড়া আই
কিন্তু ছোট জাল দিয়ে কীভাবে মাছ ধরে সেটা কিন্তু তোমাদের দেখালাম, যেহেতু আমাদের সামনেই পড়ে গেছিলো এটা দেখলাম। তো এইদিকে কিন্তু কাঁকড়া ধরার কিন্তু অনেক একটা ইন্টারেস্টিং ইয়ে আছে আর কি, কাঁকড়া কিন্তু খুব স্পিডে দৌড়ায়, ঠিক আছে। আর এগুলো ধরাও কিন্তু অনেকটা রিস্কের ব্যাপার, কামড় দিলে কিন্তু সারা জীবন মনে থাকে। একটা কাঁকড়া দেখো, তোমাদের লাল কাঁকড়া দেখাই, গর্তের ভিতর ঢুকে গেছে, অনেকগুলো এখানে ছিল। উরে বাবা, কত স্পিডে গেল, এই গর্তের ভিতর ঢুকে পড়েছে। অনেকগুলো দেখলাম কিন্তু দূরের থেকে আস্তে আস্তে, ওই যে দূরে কিন্তু আরও আছে, আমি দেখি ধরতে পারে কিনা। এই ওই যে বন্ধুরা, ওই যে গর্তের ভিতর পালিয়ে যাচ্ছে, গর্তের ভিতরে যা পালিয়ে গেছে। বন্ধুরা ফাইনালি কিন্তু নেমে পড়েছে, এবার কিন্তু স্নান করব আর কি। তখন তোমাদের দেখলাম মাছ টাছ ধরা, এবার কিন্তু স্নান করতে হবে, যেহেতু অনেকটা সময় হয়ে গেছে আমাদের। তো আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে যাবো না, হয়তো কিন্তু গাড়ি টাড়ি কিছুই পাবো না, অলরেডি অনেকটা কষ্ট করে কিন্তু এখানে এসেছি। তো স্নান করা যাক। আরে বাবা, তো বন্ধুরা চোখ মুখ জ্বলে যাচ্ছে, লবণাক্ত জল, নুনতা টেস্ট নুনতা। একটু ভাবছি বন্ধুরা এর উপরে উঠবো, দেখি কি হয়। ওইভাবে উঠলে না, উঠেছি, খুব মাথায় বুদ্ধি তোমার। উঠেছি। আর এইগুলো কিন্তু বেসিক্যালি দেওয়া হয়েছে এখানে মাছ, মানে মাছের যে জালগুলো আছে সেই জালগুলো কিন্তু মানে ভাসিয়ে রাখার জন্য আর কি, মানে যাতে জালগুলো না ভেসে যায়, এগুলো কিন্তু দেওয়া হয়েছে প্রত্যেকটা জায়গায়, কিন্তু অনেকটা ডিস্টেন্স করেই কিন্তু দেওয়া হয়েছে। আর এই সমুদ্রটা কিন্তু এমন থেকে এমন, সমুদ্রটা কিন্তু এখান থেকে এমনভাবেই দেখতে, মানে চরটা। আর ওই পাশে কিন্তু একটা আইল্যান্ড আছে, 2-3টে আইল্যান্ড আছে। তো আমরা তো এখানে অনেক নৌকা টোকা দেখতে পাচ্ছি না, তো ওই আইল্যান্ডে যাওয়ার একটা প্রস্তুতি নিতাম। তো তোমরা আসলে অবশ্যই রিসর্ট থেকে কিন্তু আইল্যান্ডে যাওয়ার একটা ব্যবস্থা করা আছে, সেটা আমাদের বলে দিল। তো তোমরা আসলে কিন্তু ওই আইল্যান্ডে যাওয়ার একটা ট্রাই করবে। এমন একটা জায়গায় দেখো চারিদিকে রয়েছে জল। এইমাত্র স্নান করে এলাম, আর ওখানে কিন্তু একটা লাল কাঁকড়া আছে, জানি না ধরতে পারবো কিনা, তবে চেষ্টা করছি ধরার। লাল কাঁকড়া, এই যে মরা লাল কাঁকড়া পেয়েছি। যা, একটু আগে কিন্তু স্নান টান করলাম, ফ্রেশ ট্রেশ হয়ে এখন জামা কাপড় পরে কিন্তু কি পরিবেশ, মানে সত্যি অসাধারণ পরিবেশ, সুন্দর একটা জায়গায় রয়েছে। পুরোটা দেখো তোমরা, প্রচণ্ড রোদ কিন্তু, আর এই শান্ত পরিবেশে হয়তো তোমরা যেতে পারো ওই যে ঝাউ বাগানে, আর নাই কিন্তু এরকম যে একটা কুড়ে ঘর আছে, এখানে কিন্তু বসতে পারো, ফুরফুরে হাওয়ার সাথে কিন্তু সুন্দর একটা পরিবেশ। কি বলবো, মানে প্রচণ্ড রোদ ছিল, আর আমি এইটার ভিতরে ছিলাম, এই যে এইটার ভিতরে দাঁড়াটা রয়েছে, আর ওইদিকে কিন্তু জয়দেব অলরেডি চলে গেছে। আর আমরা মনে হচ্ছে এই পুরোটা বিচে মনে হচ্ছে 3 জনাই আছি, ঠিক আছে। তো যাই, ওইদিকে নাকি লাল কাঁকড়া আছে নাকি, তো লাল কাঁকড়াটা ধরার খুব ইচ্ছা আছে, আমি কোনোদিন ধরিনি, তো ফার্স্ট টাইম আর কি আমার হবে ধরা। তবে চেষ্টা করছি ধরার, কিন্তু কোনো মতেই যেন ধরা দিচ্ছে না লাল কাঁকড়া, কি বলবো, মানে বলার মতো কথা না। কাঁকড়াগুলো ধরা কিন্তু অনেকটাই রিস্ক, কারণ ধরাই যায় না, এতটা দ্রুত চলে ওরা, মানে হুট করে গর্তের ভিতর ঢুকে যায়, ধরাই যায় না। ছোট একটা কাঁকড়া ধরেছি, এই যে এরকম প্রচুর কাঁকড়া কিন্তু এখানে তোমরা পারবে ধরতে, বিশেষ করে লাল কাঁকড়া কিন্তু বহুত আছে এখানে, মানে অনেক আছে। এই চরটা পুরো কিন্তু লাল কাঁকড়ায় ভরা। তা যা মুনি যা। একটু আগে কিন্তু জয়দেব একটা লাল কাঁকড়া ধরেছিল, আমি কিন্তু ধরতে পারিনি, ওইটাই সারবে আর কি, দেখবো তোমাদের দেখাবো কি জোরে, মানে কি দ্রুত যায় লাল কাঁকড়াগুলো। তো চলো দেখে আসি। এই দেখো ম্যারাথন, ঢুকতে পারে না, ম্যারাথন দেখো এত লাল কাঁকড়া, এই যদি ঢুকে যাবে। তো বন্ধুরা দেখো, এই দাঁড়া দেবে, আবার দাঁড়া দেবে। এই অবশেষে এই বালির মধ্যে চলে গেছে, দেখো বন্ধুরা, বাড়ির ভিতরে বালির মধ্যে লুকিয়ে পড়েছে। এটা আবার ধরা যাবে না, থাক থাক থাক। ও ভয় পেয়ে গেছে, চল তো
জল পেয়ে গেছে, তো একে জলের মধ্যে ছাড়াটাই বেটার হবে। ভার্জিন দ্বীপ হিসেবে এই লালগঞ্জ দ্বীপটা কিন্তু অতীব সুন্দর। যদিও এখানে সবসময় পর্যটকের দেখা মেলে না, তবুও এই জায়গাটা যেন অন্যরকম এক পরিবেশের সৃষ্টি করে। তো বন্ধুরা, তোমরাও এখানে এসো, দেখো, মজা করো। তো বন্ধুরা, এখানে কিভাবে আসবে, কি দেখবে, সব কিছুই আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখালাম। তবে একটা জিনিস বলি, এখানে তোমরা আসলে অবশ্যই এই জায়গাটা ভালোভাবে পরিদর্শন করো আর চেষ্টা করবে ওই দ্বীপটাতে যাওয়ার, তাহলে কিন্তু এনজয়মেন্টটা আরও তোমাদের ভালো হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় দেখা হচ্ছে। সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আর হ্যাঁ, আমার ভিডিওটা দেখলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ তোমরা যদি ভিডিও দেখে সাবস্ক্রাইব করো, লাইক করো, তাহলে কিন্তু আমি নতুন নতুন আরও ভিডিও করতে উৎসাহিত হব, আবার নতুন নতুন জায়গার সন্ধানে কিন্তু যেতে পারবো। তো যাই হোক, বাই।